আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ পরিস্থিতির দিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 6 মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরামকো তেল শোধনাগার বিধ্বস্ত। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত, বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরেই এরকম বিকট শব্দ আসতেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ 5,000 ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার 6 মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে 200-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েতে 3টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। 2টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে 3টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় 6 পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 10 দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে 24 ঘণ্টাতেই ছোড়া হয়েছে 200-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে 1.5 শতাধিক মিসাইল আর 2 শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র বাহরাইনে 60টি মিসাইল ও 34টি ড্রোন ছুড়েছে ইরান। সেখানে থাকা যুক্তরাষ্ট্রে 5ম নৌবহরের শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আইআরজিসির হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সহধর্মিণী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার খামেনির কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা চালালে গুরুতর আহত হন খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাঘের জাদে। কোমায় চলে যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 78 বছর বয়সী এই নারী। 1964 সালে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বিয়ে হয়েছিল তার। শনিবারের হামলায় নিহত হন তার স্বামী খামেনি, মেয়ের জামাই ও নাতনি। মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই বিবৃতির তথ্য প্রকাশ করে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। জানানো হয় হামলায় খাইবার মিসাইল ব্যবহার করেছে আইআরজিসি বাহিনী। একই সাথে এই হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর হেডকোয়ার্টারও টার্গেট করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হামলায় কেউ হতাহত হয়নি। হামলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা সেটিও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা 1/2 কোটির বেশি বাংলাদেশি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আছে তারা। সরকার বলছে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে
করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ দশেক সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০ থেকে ৬০ লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে ২ বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল ৭টা সাড়ে ৭টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম, মুয়াজ্জিন সহ প্রায় ৯,০০০ ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং স্মৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস আমরা দ্রুত গতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। এদিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বিষয়টি জানান। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছে সরকার। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে, এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো করে। ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা নিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। এছাড়াও দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশনা দিয়েছে সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত নজর আছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ১৮০ দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।